আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটিএ টেস্ট পেপার 2023-24। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের আমাদের এসি 77 পেজের এমসিকিউ এবং এসিকিউর সম্পূর্ণ সমাধান। এর আগে কিন্তু আমরা তোমাদের বেঙ্গলির 28টা পেজ, ইংলিশের 28টি পেজের ভিডিও সম্পূর্ণ করেছি। এবং দেখো, ইতিহাসে যাদের আছে প্রথম 6টা পেজের এমসিকিউ এবং এসিকিউ এর ভিডিও আপলোড করা হয়ে গেছে। এডুকেশনের প্রথম 4টে পেজের ভিডিওর এমসিকিউ এসিকিউ আপলোড করা হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তো চলো আমরা শুরু করি। তোমাদের পলিটিক্যাল সায়েন্সের এসি 77 এবং এসি 1 কিন্তু আপলোড করা হয়ে গেছে, আর এসি 45 হচ্ছে ইংলিশের পেজ, তাই আপলোড করা হয়নি। ঠিক আছে, তো এইভাবে আমাদের আপলোড করা চলবে। তো তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আমরা ভিডিও শুরু করি। এটা পলিটিক্যাল সায়েন্সের এসি 77 পেজ এবং সেট 3। আগে আমরা এমসিকিউ গুলো দেখে নিই, তারপরে এসিকিউ দেখবো। দেখো, 1 নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন। সঠিক অ্যান্সার অপশন এ করবে, বার্নার্ড বারুচ। 2, দেখো, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সঠিক অ্যান্সার অপশন সি করবে, 1955 সালে। 3 নম্বর, দেখো, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সঠিক অ্যান্সার, সরি, এখানে দেখো, এখানে যে অপশনগুলো তোমার দেওয়া রয়েছে, এখানে কোনো অপশনই কিন্তু সঠিক নয়। কি বলে বোঝা গেছে? এখানে যে কটা অপশন রয়েছে প্রত্যেকটা অপশনই কিন্তু ভুল। সঠিক অ্যান্সার তোমরা লিখে নেবে 1943 হবে সঠিক অ্যান্সার। 4 নম্বর, দেখো, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। অপশন এ হবে ঢাকায়। 5, বিদেশ নীতির একটি কৌশল হলো। অপশন বি লিখবে, কূটনীতি। আমাদের 6 নম্বরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো। অপশন বি লিখবে, হস্তক্ষেপ না করা। 7, দেখো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো। অপশন বি 15 জন, আমাদের সেট 1-এও ছিল। 8, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো। অপশন এ লিখবে, সাধারণ সভা। 9, ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয়। অপশন এ লিখবে, 1948 সালের 10ই ডিসেম্বর। 10 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো। অপশন বি লিখবে, 5 বছর। 11, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন। অপশন বি লেখো, লর্ড অ্যাক্টন। নেক্সট দেখো, 12, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম। অপশন ডি লিখবে, সেনেট। 13, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর বলেছেন। অপশন ডি লিখবে, আবিসিএ। 14 নম্বরের প্রশ্ন, আইনসভার জননী বলা হয়। অপশন এ লিখবে, ব্রিটিশ পার্লামেন্টকে। আচ্ছা, নেক্সট 15 দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হলো। অপশন এ করবে, মার্কিন যুক্তরাষ্ট্র। 16, আমলাতন্ত্রের প্রধান কাজ। অপশন এ লিখবে, সরকারের নীতিসমূহের রূপায়ণ। 17, দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। অপশন বি লিখবে, লোকসভার কাছে। 18, ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন। অপশন এ লিখবে, রাষ্ট্রপতি। 19 নম্বরের প্রশ্ন দেখে নাও, ভারতের লোকসভায় সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হলো। অপশন বি লিখবে, 550। 20, দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়সসীমা হলো। অপশন সি, 6 বছর। 21, দেখো, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার। অপশন বি হচ্ছে দ্বিতীয় স্তর। 22, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন। অপশন ডি, সভাধিপতি। আর নেক্সট দেখো, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়। অপশন সি হচ্ছে কাউন্সিলর। নেক্সট, পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। অপশন এ লিখবে, 1973 সালে। ঠিক আছে, চলো আমরা এসি গুলো দেখে নিই। দেখো, পলিটিক্যাল সায়েন্স পেজ এসি 77।
1 নম্বরের প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় প্রথম সূচনা হয়? লিখবে 1961 সালের 1 সেপ্টেম্বর বেলগ্রেড শহরে জোট নিরপেক্ষ আন্দোলন প্রথম সূচনা হয়। অথবা প্রশ্ন, দাঁতা শব্দের অর্থ কী? লিখবে দাঁতা শব্দের অর্থ হলো উত্তেজনা প্রশমন। 2, ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো? লিখবে ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায় না যুদ্ধ না শান্তি এমন এক উত্তেজনাময় আন্তর্জাতিক পরিস্থিতিকে বলা হয়। 3, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। লিখবে বর্তমানে এক মেরু বিশ্বে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়তে ও ঐক্যবদ্ধ প্রতিরোধ সৃষ্টির জন্য জোট নিরপেক্ষ আন্দোলন প্রয়োজন। অথবা প্রশ্ন, সিটিবিটি কি বা এর পুরো নাম কি? লিখবে দ্য কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। 4 নম্বর দেখো, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝো? দেখো উত্তরটি আমাদের মিস্টেক হয়েছে, এখানে উত্তরটি করা হয়নি, ঠিক আছে? আমি পরের যে ভিডিও দেব সেখানে উত্তরটি আমি তোমাদের পারলে বলে দেবো। 5 নম্বরের প্রশ্ন, সাপটা বলতে কি বোঝো? দেখো সাপটা বলতে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকাকে বোঝানো হয়। নেক্সট প্রশ্ন, পররাষ্ট্রনীতি বলতে কি বোঝো? লিখবে একটি রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক যে নীতির মাধ্যমে পরিচালিত হয় তাকে পররাষ্ট্র নীতি বলে। 6, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। লিখবে দক্ষিণ এশীয় অঞ্চলে রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন ঘটানো। 7, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? লিখবে 1945 সালের 24 অক্টোবর। 8, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কার দ্বারা নির্বাচিত হয়? লিখবে সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত হয়। অথবা প্রশ্ন, নিরাপত্তা পরিষদের যে কোনো 2টি স্থায়ী সদস্যের নাম লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটেন। 9, সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতি উল্লেখ করো। লিখবে সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে বিরোধের নিষ্পত্তি করবে। 10, সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগের একটি নাম কি? লিখবে আন্তর্জাতিক বিচার বিভাগ। 11, রাজনৈতিক প্রশাসক বলতে কী বোঝো? উত্তর হচ্ছে শাসন বিভাগের যে সমস্ত জাতি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাদের রাজনৈতিক প্রশাসক বলা হয়, যেমন রাষ্ট্র প্রধান মন্ত্রী সহ সমস্ত রাজনৈতিক অংশ। অথবা প্রশ্ন, আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখো। লিখবে আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। 12, শাসন বিভাগের যে কোনো একটি কাজ উল্লেখ করো। লিখবে নীতি নির্ধারণ ও রূপায়ণ করা। 2, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। 13, ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন? লিখবে রাষ্ট্রপতি। অথবা প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সভাপতিত্ব করা। 14, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে? লিখবে রাষ্ট্রপতি। 15, জেলা সংসদের প্রধান কাজ কি তা উল্লেখ করো। লেখো সমগ্র জেলার জন্য আর্থিক উন্নতি সাধন করা। অথবা প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন স্তরের নাম কি? লিখবে গ্রাম পঞ্চায়েত। 16, পঞ্চায়েত সমিতির আয়ের 2টি উৎস লেখো। 1, কেন্দ্র রাজ্য সরকার দ্বারা প্রাপ্ত ঋণ আর কোনো দান বা সাহায্য বাবদ সংগৃহীত অর্থ। অথবা প্রশ্ন, জেলা পরিষদের 2টি স্থায়ী কমিটির নাম লেখো। লিখবে জেলা পরিষদের 2টি স্থায়ী কমিটি হলো উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি এবং পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। তো দেখো এই ছিল আজকের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।